বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 18 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। আচ্ছা, কি বলা হয়েছে আমাদের? বলা হয়েছে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি, অর্থাৎ এগুলোকে আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং তারপরে কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা 1 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। কি বলা হয়েছে? 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তাহলে এটিকে আমরা কি করব? প্রথমে কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করব, তাই না? আচ্ছা, আগে কিন্তু তাহলে আমাদের জানতে হবে যে গাণিতিক বাক্যটা আসলে কি। হ্যাঁ, গাণিতিক বাক্যটা হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন। বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে কিন্তু আমরা যে কোনো লাইনকে বুঝি, ঠিক আছে? যেমন এই যে একটি লাইন, তাহলে এটিকেই কিন্তু বলা হয় একটি বাক্য, ঠিক আছে? তারপর এই যে একটি লাইন, এটি কিন্তু একটি বাক্য, ঠিক আছে? তাহলে একটি লাইনকেই কিন্তু বলা হয় একটি বাক্য। তাহলে এবারে আমাদের বলা হয়েছে কি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা তাহলে কি? গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন, যে লাইনে শুধুমাত্র সংখ্যা থাকবে, যেমন 1 2 3 4 এগুলো কি সংখ্যা, তাই না? সংখ্যা থাকবে, তারপর হচ্ছে গাণিতিক এবং গাণিতিক যে চিহ্ন সেইগুলো থাকবে। গাণিতিক চিহ্ন বলতে কি বোঝায়? গাণিতিক চিহ্ন বলতে কিন্তু বোঝায় হচ্ছে কি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কি? এগুলো হচ্ছে গাণিতিক চিহ্ন, তাই না? তাহলে যে লাইনে বা যে বাক্যে শুধুমাত্র সংখ্যা থাকবে, হ্যাঁ, এবং গাণিতিক চিহ্ন থাকবে, সেই বাক্যটাকে কিন্তু বলা হয় গাণিতিক বাক্য, ঠিক আছে? তাহলে আমরা এই যে লাইনটি, হ্যাঁ, এটিকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? আবারও যদি এটিকে বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে দেখো, 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তাহলে আমরা এটিকে কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি? দেখো, আমরা একটি সমান চিহ্ন দিলাম, কিংবা তোমরা প্রথমেই 1 নাম্বার লিখে 1 লিখে তারপরে লিখবে হচ্ছে, দেখো 1 লিখে আমাদের বলা হয়েছে 6কে 4 দিয়ে গুণ করলে, তার মানে 6 এবং 4কে কিন্তু আমাদের গুণ করতে হবে, তাই না? 6 এবং 4কে আমরা গুণ করব। দেখো 6 গুণ হচ্ছে 4। আচ্ছা, 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তাহলে এই দুটিকে যখন আমরা গুণ করব, তখন আমাদের গুণফল হবে 24। তাহলে গুণফল আমরা কিভাবে করে লিখি? আমরা একটি সমান চিহ্ন দিই, তাই না? সমান চিহ্ন দিয়ে এই জায়গাতে লিখতে হয় গুণফল। তাহলে এখানে আমরা লিখে দেব 24। তাহলে দেখো, 6কে 4 দ্বারা গুণ করলে গুণফল হবে 24। এই কথাটিকেই দেখো আমরা কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করে ফেলেছি। এই দেখো, এই যে বাক্যটি আমরা লিখেছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা রয়েছে, তাই না? 6 কি একটি সংখ্যা, 4 একটি সংখ্যা, 24 একটি সংখ্যা, এবং কি রয়েছে? এই যে একটি গুণ রয়েছে, এটি কি? এটি কিন্তু গাণিতিক চিহ্ন, তাই না? এবং এই যে একটি সমান চিহ্ন রয়েছে, এটি কি? এটিও কিন্তু গাণিতিক চিহ্ন। তাহলে দেখো, এই যে বাক্যটি আমরা তৈরি করলাম, এটিকেই বলা হয় গাণিতিক বাক্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করার কথা তো বলা হয়েছে, তারপরে বলা হয়েছে কি ব্যাখ্যা করি। তাহলে এই যে বাক্যটি, হ্যাঁ, এই বাক্যটিকে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো, 6 এবং 4কে যদি আমরা গুণ করি, তাহলে কত হয়? আমরা জানি 4 ছক 24, তার মানে কিন্তু এটি ঠিক আছে, তাই না? 24 কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি কি, এটি একটি, বা আমরা বলতে পারি কিন্তু এই বাক্যটি সত্য। কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি যে বাক্যটি সত্য, তাই না? অর্থাৎ এটি কিন্তু মিলে গেছে। আচ্ছা, এবারে 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। কি বলা হয়েছে? 25 ও 4 এর যোগফল। তার মানে 25 এবং 4কে কি করতে হবে? হ্যাঁ, 25 এবং 4কে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? 2 নম্বর দিয়ে, প্রথমে আমরা কি করব? 2 নম্বর দিয়ে 25 এবং 4কে কিন্তু যোগ করব। আমরা লিখব 25 যোগ 4। আচ্ছা, 25 এবং 4কে যোগ করতে বলা হয়েছে যোগফল 30 থেকে বড়। আচ্ছা, তার মানে 25 এবং 4-এর যে যোগফল হবে, এই দুটিকে যোগ করে আমরা যা পাবো, হ্যাঁ, সেটি 30 থেকে বড়, অর্থাৎ এই সংখ্যাটি কি 30-এর চাইতে বড় হবে, এটি কিন্তু বলা হয়েছে। তাহলে বড় চিহ্নটা কিভাবে দিতে হয় তোমাদের তো মনে আছে নিশ্চয়ই, তাই না? বড় চিহ্নটা আমরা কিভাবে দিই? যে এইভাবে করে কিন্তু আমরা বড় চিহ্ন দিই, তাই না? আচ্ছা, বড়, যেহেতু এটি বড়, হ্যাঁ, তার মানে আমরা বড় চিহ্নটা আমরা এইখানে দিয়ে দিলাম, তাই না? তারপর আমরা এইখানে কত লিখবো? কতর থেকে বড় বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 30 থেকে বড়। তাহলে আমরা এই জায়গাতে লিখে দেবো কিন্তু সেই 30, তাই না? অর্থাৎ 25 এবং 4-এর যোগফল, এই যে যোগ করেছি, কিন্তু যোগফলটা
30-এর চাইতে বড় হবে। এই যে জন্য কিন্তু বড় চিহ্নটা আমরা এখানে দিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে এবারে দেখো তো যে এই দুটার যোগফল 30-এর চাইতে বড় হয় কি না। তাহলে আমরা যদি 25 এবং 4কে যোগ করে আমরা কি জানি, 25 এবং 4 মিলে হয়ে যায় 29, তাই না? কত হয়? 29। তাহলে এখানে হয় 29 আর এখানে রয়েছে 30। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল কি যে এটি বড় হবে, কিন্তু এখানে আমরা পাচ্ছি 29, তাই না? কিন্তু এটি কিন্তু ছোট, এটি কিন্তু বড় হলো না। তাহলে আমরা এই বাক্যটাকে কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি যে এটি মিথ্যা বা বাক্যটি মিথ্যা, এটি কিন্তু সত্য না, কারণ এখানে যা বলা হয়েছে সেরকম কিন্তু আমাদের এখানে মেলেনি, তাই না? তাহলে আমরা কি লিখবো? যে বাক্যটি মিথ্যা। আমরা কি লিখবো? বাক্যটি মিথ্যা, তাই না? আমরা লিখবো মিথ্যা, ঠিক আছে? আচ্ছা, এবং আগেরটাই আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে বাক্যটি সত্য। বাক্যটি কি সত্য, তাই না? আমরা লিখবো সত্য। আচ্ছা, এরপর 3 নম্বরে বলা হয়েছে 9-এর সাথে কি বলা হয়েছে? 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। তাহলে কি বলা হয়েছে? দেখো কি বলা হয়েছে, 9-এর সাথে ক যোগ করলে, তার মানে 9-এর সঙ্গে আমরা যোগ করব কাকে? ক কে যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখবো কি? 3 নম্বর দিয়ে আমরা প্রথমে লিখবো কিন্তু 9। তারপরে এই 9-এর সঙ্গে আমরা যোগ করব কাকে? আমরা একটি যোগ চিহ্ন দিব। 9-এর সঙ্গে কিন্তু আমাদের যোগ করতে বলা হয়েছে ক কে, তাই না? 9-এর সাথে ক যোগ করলে, তাহলে এই ক কে আমরা এখানে লিখবো 9 যোগ ক। আচ্ছা, যখন 9-এর সঙ্গে ক কে যোগ করব, যোগ করলে যোগফল 21 হবে। তাহলে এই দুটিকে যোগ করলে যোগফল হবে কত? 21। তাহলে যোগফলটাকে কোথায় লিখতে হয়? একটি সমান দিয়ে তারপরে এই জায়গাতে লিখতে হয় যোগফল, তাই না? যোগফল কত হবে? 21 হবে। আমরা এখানে লিখে দিলাম 21। তাহলে 9 যোগ ক সমান 21। তাহলে দেখো এটি কিন্তু আমাদের গাণিতিক বাক্য, ঠিক আছে? এখন এই বাক্যটার আমরা কি ব্যাখ্যা দিতে পারি? আমরা কি বলতে পারি এই বাক্যটা সম্পর্কে? এটি কি সত্য নাকি মিথ্যা? দেখো এই বাক্যটি 9-এর সঙ্গে ক কে যোগ করলে, অর্থাৎ ক বলতে কি বোঝায়? ক মানে কিন্তু এইখানে যে কোনো একটি সংখ্যা বসবে, ঠিক আছে? যে সংখ্যাটি বসবে সেটি কিন্তু আমরা জানি না। এখানে 3ও বসতে পারে, 7ও বসতে পারে, বা যে কোনো সংখ্যা বসতে পারে। এখন কোন সংখ্যা বসবে আমরা কি জানি? জানি না। কিন্তু যেহেতু জানি না, তাহলে আমরা কি বলবো এই বাক্যটি সত্য নাকি মিথ্যা? তাহলে আমরা যেহেতু জানি না যে এইখানে এই বাক্যটি সত্য হবে না মিথ্যা হবে, যেহেতু জানি না, তার কারণে আমরা বলতে পারি কি যে বাক্যটি সত্য মিথ্যা নির্ভর করে কয়ের মানের উপর, অর্থাৎ কয়ের মান যা হবে, ঠিক আছে, সেটির উপরে নির্ভর করে যে বাক্যটি সত্য হবে না মিথ্যা হবে, ঠিক আছে? যেমন দেখো আমরা জানি 9-এর সঙ্গে কতকে গুণ করলে 21 হয়। আমরা জানি 9-এর সঙ্গে কতকে যোগ করলে 21 হয়। আমরা কি জানি? আমরা জানি যে 9-এর সঙ্গে যদি আমরা আরও 12কে যোগ করি, তাহলে 9 এবং 12 মিলে কিন্তু 21 হয়। তাহলে এই কয়ের মান যদি 12 হয় তাহলে তো বাক্যটি সত্য হবে, আর যদি অন্য কোনো সংখ্যা হয় তাহলে বাক্যটি মিথ্যা হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে বাক্যটির সত্য মিথ্যা নির্ভর করে কয়ের মানের উপর, ঠিক আছে? কয়ের মানের উপরে কিন্তু সত্য মিথ্যা নির্ভর করে, ঠিক আছে? আমরা লিখব হচ্ছে বাক্যটির সত্য মিথ্যা, সত্য বা মিথ্যা কি সত্য মিথ্যা নির্ভর করে কিসের উপর? ক এর, দেখো ক এর মানের উপর, তাই না? মানের উপর, ঠিক আছে? কয়ের মানের উপর, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এতটুকু লিখতে পারি। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে গাণিতিক বাক্যগুলো হবে। আচ্ছা, প্রথমে 1 নম্বর আমাদের যে গাণিতিক বাক্যটি 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 6 গুণ 4। এই দেখো আমরা কিন্তু লিখেছি 6 গুণ 4 সমান 24, এই যে সমান 24। তাহলে এই পাশে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে কি গাণিতিক বাক্যগুলোর মধ্যে 1 নাম্বারটি প্রথম বাক্যটি সত্য, এই যে আমরা কিন্তু লিখেছি বাক্যটি সত্য। এরপরে 2 নম্বরে 25 যোগ 4, তারপরে বড় চিহ্ন দিয়েছি, তারপরে আমরা লিখেছি 30। এই দেখো 2 নম্বরে আমরা লিখেছিলাম কি 25 যোগ 4 বড় চিহ্ন দিয়ে লিখেছিলাম 30, তাই না? আচ্ছা, তাহলে বাক্যটি কিন্তু মিথ্যা। এই দেখো এই মেয়ে শিশুটি 2 নম্বরে কি বলেছে? বাক্যটি মিথ্যা। এবং 3 নম্বরে আমাদের এখানে উত্তর হয়েছে কি 9 যোগ ক সমান 21। এই যে আমরা কিন্তু দেখো 3 নম্বর উত্তর লিখেছি 9 যোগ ক সমান 21, ঠিক আছে? এখন এই বাক্যটি সত্য না মিথ্যা আমরা কিন্তু সেটি বুঝতে পারছি না, তাই না? কারণ এর সত্য মিথ্যা নির্ভর করে কিন্তু ক এর মানের উপর, তাই না? এই জন্য দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে? তৃতীয়টি সত্য
বা মিথ্যা নির্ভর করে কয়ের মানের উপর। আমরা কিন্তু এটিকে এই যে এইখানে লিখেছিলাম, তাই না? বাক্যটির সত্য বা মিথ্যা নির্ভর করে কয়ের মানের উপর। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো এই জায়গাতে আমাদের বলা হয়েছে কি, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ভর করা যায় না, তাকে খোলা বাক্য বলে। আচ্ছা, কি বলা হয়েছে? যে গাণিতিক বাক্য সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যায় না। কি বলা হয়েছে? নির্ণয় করা যায় না, তাকে বলা হয় খোলা বাক্য। আচ্ছা, এবং অপর দিকে দেখো, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন এই বাক্যটিকে বন্ধ বাক্য বলা হয়। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা দুটি বিষয় শিখলাম। এক হচ্ছে যে কোনো বাক্যকে, হ্যাঁ, যদি আমরা নির্ণয় করতে পারি যে বাক্যটি সত্য না মিথ্যা, যদি নির্ণয় করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটাকে বলা হয় হচ্ছে বন্ধ বাক্য, তাই না? বা বদ্ধ বাক্য। ঠিক আছে। এবং কোনো একটি অঙ্ক বা কোনো একটি বাক্য এটি সত্য না মিথ্যা সেটা যখন নির্ণয় করা যায় না, যখন নির্ণয় করতে আমরা পারবো না, হ্যাঁ, তখন সেটিকে কিন্তু বলা হয় খোলা বাক্য। ঠিক আছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো আমরা আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে গাণিতিক বাক্যের আমাদের কিন্তু কয়েকটি ভাগ এখানে দেখানো হয়েছে। গাণিতিক বাক্য কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে খোলা বাক্য এবং আরেকটি হচ্ছে বদ্ধ বাক্য। তাহলে এটি কিন্তু খোলা বাক্য। এই দেখো এখানে বলা হয়েছে 9 + ক = 21। তাহলে এই বাক্যটি সত্য না মিথ্যা আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না। কেন? কারণ এই কয়ের জায়গাতে কত বসবে, কোন সংখ্যা বসবে সেটির উপরে কিন্তু নির্ভর করে যে এই বাক্যটি সত্য না মিথ্যা, তাই না? তাহলে যেহেতু আমরা সরাসরি দেখে বুঝতে পারছি না যে এটি সত্য না মিথ্যা, এটি কিন্তু নির্ণয় করা যাচ্ছে না, যার কারণে এটিকে বলা হয় খোলা বাক্য। আর যখন নির্ণয় করা যাবে যে এটি সত্য না মিথ্যা, যখন নির্ণয় করা যাবে তখন সেটিকে কিন্তু বলা হবে বদ্ধ বাক্য, তাই না? আচ্ছা, তাহলে গাণিতিক বাক্য হচ্ছে এই দুই ধরনের। আবার এই বদ্ধ বাক্যকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটি হচ্ছে সত্য বাক্য, হ্যাঁ, যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 × 4, 6-এর সঙ্গে 4কে গুণ করলে কত হয়? 4 × 6 = 24। এই যে কিন্তু সেই 24 দেখতে পাচ্ছি, তার মানে এই বাক্যটি কিন্তু সত্য, তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা বলবো সত্য বাক্য। এবং এইখানে দেখো বলা হয়েছে 25 + 4, এরপর আমরা একটি বড় চিহ্ন দেখতে পাচ্ছি। এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে যে এই পাশে আমরা যোগ করে যা পাবো সেটি বড় হবে। কার থেকে বড় হবে? 30-এর চাইতে বড় হবে। তাহলে আমরা দেখো 25 এবং 4কে যোগ করলে হয় কত? এখানে 29 হয়। কত হয়? 25 এবং 4 মিলে মোট কিন্তু হয়েছে 29। কিন্তু এইখানে রয়েছে কত? 30। এটি কি বড় হলো? না, এটি কিন্তু বড় হয়নি। কিন্তু আমাদের এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে কি, যে এটি বড়। তাহলে এটি যেহেতু বড় হয়নি, তার মানে কিন্তু এটি মিথ্যা বাক্য। ঠিক আছে। তাহলে এই বদ্ধ বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সত্য বাক্য এবং আরেকটি হচ্ছে মিথ্যা বাক্য। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদের এই যে চার্ট, একটি চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে 5 একটি বিজোড় সংখ্যা। তা আমরা তো জানি যে 5 কিন্তু একটি বিজোড় সংখ্যা। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। আচ্ছা, 5 একটি বিজোড় সংখ্যা, এটিকে কিন্তু বলা হয় কি একটি গাণিতিক বাক্য। তাহলে এটি কিন্তু একটি গাণিতিক বাক্য এবং এটি কিন্তু সত্য। তাহলে 5 কিন্তু বিজোড় সংখ্যা। আবার 5কে যদি বলা হতো যে 5 একটি জোড় সংখ্যা, তাহলে কি সত্য হতো? না, তাহলে কিন্তু সত্য হতো না, তাহলে এটি মিথ্যা হয়ে যেত। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি 12 একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, 12 কি বিজোড় সংখ্যা? না, 12 কিন্তু বিজোড় সংখ্যা নয়। তাহলে এটি কি সত্য না মিথ্যা? এটি কিন্তু মিথ্যা বাক্য। তাহলে আমরা এই যে দেখো এখানে বলা হয়েছে কি এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। এটি কিন্তু মিথ্যা, কারণ 12 কিন্তু বিজোড় সংখ্যা নয়, 12 হচ্ছে জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, এবারে দেখো নিচে বলা হয়েছে ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, বিভাজ্য মানে কি? বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যায়। তাহলে বিভাজ্য শব্দের অর্থ হচ্ছে কি? ভাগ করা যায়। তাহলে বলা হয়েছে কি ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই ককে 5 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে। তাহলে এই বাক্যটি সত্য নাকি মিথ্যা আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না, তাই না? কারণ এটির সত্য মিথ্যা নির্ভর করে কি এই ক এর উপরে, তাই না? তাহলে এটিকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি এটি কি খোলা বাক্য না বদ্ধ বাক্য? এটি কিন্তু একটি খোলা বাক্য, কারণ যেটি দেখে বোঝা যায় না যে এটি সত্য না মিথ্যা, সেই বাক্যকে কিন্তু বলা হয় খোলা বাক্য, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? দেখো, এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে। এটি কিন্তু সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে, যা কয়ের মানের উপর নির্ভর করবে, তাই না? আচ্ছা, যার কারণে কি এটি একটি খোলা বাক্য। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো
বন্ধুরা আমরা এবারে দেখো নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে কি বলা হয়েছে, নিচে যে খোলা বাক্যগুলো রয়েছে, হ্যাঁ, এই খোলা বাক্যগুলোর অজানা মান আমাদের বের করতে বলা হয়েছে যেন বাক্যগুলো সত্য হয়। এই বাক্যগুলো যেন সত্য হয় সেজন্য এই অজানা যে মানগুলো রয়েছে, তার মানে যে এখানে যে অজানা মান বলতে কি, যে ক দেওয়া রয়েছে, এই ক এর মান আমাদের বের করতে হবে। ক এখানে রয়েছে, ক এখানে রয়েছে, খ, তাহলে এই যে খ, ক এবং ক রয়েছে, এইগুলোই কিন্তু আমাদের অজানা মান। হ্যাঁ, এই ক এর মান বের করতে হবে, খ এর মান বের করতে হবে, ঠিক আছে, যেন বাক্যগুলো সত্য হয়। আচ্ছা, তাহলে দেখো 1 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। আচ্ছা, কি বলা হয়েছে, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে আমরা কি জানি একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে? হ্যাঁ, আমরা কিন্তু জানি একটি চতুর্ভুজের 4টি বাহু থাকে, তাই না? তাহলে আমরা কি লিখব, আমরা লিখব যে আমরা জানি একটি চতুর্ভুজের বাহু সংখ্যা সমান কত, 4, তাই না? সুতরাং যেহেতু বলা হয়েছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, অতএব ক সমান হচ্ছে কত, ক সমান কিন্তু 4। ক সংখ্যক বাহু আছে তার মানে কি, কয়টি বাহু আছে, 4টি বাহু, তার মানে ক এর মান হচ্ছে কত, 4। তাহলে চলো আমরা এই 1 নম্বর প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 1 নম্বর দিয়ে লিখব হচ্ছে আমরা জানি, কি লিখব, আমরা জানি কি একটি চতুর্ভুজের বাহু সংখ্যা কয়টি থাকে, 4টি। আমরা লিখব যে একটি চতুর্ভুজের বাহু সংখ্যা কয়টি থাকে? আমরা জানি একটি চতুর্ভুজের বাহু সংখ্যা সমান 4টি, তাই না? কয়টি থাকে, 4টি। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, তাই না? তাহলে আমরা কিন্তু সেটিকে এবারে লিখবো যে প্রশ্নে আমাদের বলা হয়েছে কি, আমরা লিখবো প্রশ্ন মতে, হ্যাঁ, প্রশ্ন মতে অর্থ কি, প্রশ্ন মতে অর্থ হচ্ছে প্রশ্নে আমাদের যেটি বলা হয়েছে। এখন প্রশ্নে কি বলা হয়েছে, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, সেটিকেই লিখে দেব। প্রশ্ন মতে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, তাই এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলা হয়েছে, বাহু আছে। সুতরাং আমরা এই কয়ের মান কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে চতুর্ভুজের বাহু সংখ্যা থাকে কিন্তু 4টি। আচ্ছা, চতুর্ভুজ কেমন হয়, এই যে এরকম কিন্তু চতুর্ভুজ হয়, তাই না? এই যে এরকম কিন্তু চতুর্ভুজ হয়, তাই না? আচ্ছা, চতুর্ভুজের 4টি বাহু থাকে, দেখো এই একটি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু কিন্তু থাকে। যে কোনো চতুর্ভুজেরই কিন্তু 4টি বাহু থাকবে, ঠিক আছে? চতুর্ভুজ হতে গেলেই তার 4টি বাহু থাকতেই হবে। আচ্ছা, তাহলে আমরা সেটিকে লিখলাম যে আমরা জানি একটি চতুর্ভুজের বাহু সংখ্যা হচ্ছে কয়টি, 4টি। প্রশ্ন মতে, এবং আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে ক দ্বারা আমরা কি বুঝতে পারি, যেহেতু 4টি বাহু আছে একটি চতুর্ভুজের, তার মানে ক এর অর্থই কিন্তু 4। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি, সুতরাং ক সমান 4। কি লিখতে পারি, ক সমান 4, এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে ক সমান 4। তার মানে ক এর অর্থ হচ্ছে 4। এটি দ্বারা আমরা বুঝতে পারি যে একটি চতুর্ভুজের কিন্তু 4টি বাহু আছে, ঠিক আছে? এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। আচ্ছা, তাহলে এই বাক্যটিকে আমরা কিন্তু আগে কি করব, প্রথমে কিন্তু একটি গাণিতিক বাক্যে প্রকাশ করব। এখানে কি বলা হয়েছে, দোকান থেকে আমরা কত টাকার চাল কিনেছি, ক টাকার চাল কিনেছি। আচ্ছা, ক টাকার চাল কিনে যে কয় টাকারই চাল আমরা কিনে থাকি না কেন, সেটিকে কিন্তু ক দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আমরা 100 টাকার কিনি, 200 টাকার কিনি, 300 টাকার কিনি, যে কয় টাকার কিনি সেটাকে কিন্তু আমাদের এখানে ক দ্বারা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক টাকার চাল কিনে আমরা দোকানদারকে কত টাকা দিলাম, 500 টাকা দিলাম। 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তাহলে দোকানদারকে আমরা দিলাম হচ্ছে 500 টাকা এবং দোকানদার আমাদের দিল 85 টাকা ফেরত, তাই না?
তাহলে এটিকে আমরা প্রথমে গাণিতিক বাক্যে কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, আমরা আমরা কি করব, যেহেতু 500 টাকা দোকানদারকে দিয়েছি, তাহলে 500 টাকা থেকে আমরা যে কয় টাকার চাল কিনেছি, কয় টাকার চাল কিনেছি, ক টাকার, তাহলে এই 500 টাকা থেকে এই চালের দামটা কি আমরা বাদ দিয়ে দিব না? হ্যাঁ, আমরা কিন্তু বিয়োগ করে দেবো, কারণ এই টাকাটা তো, এই চালের টাকাটা তো আমাদের কমে যাবে, তাই না? তার মানে 500 টাকা থেকে আমরা কিন্তু এই কটাকে বিয়োগ করব। তাহলে আমরা লিখবো কি, 500 বিয়োগ হচ্ছে কত, বিয়োগ হচ্ছে ক। এখন এই 500 থেকে যখন এই কটাকে বিয়োগ করলাম, অর্থাৎ যে কয় টাকার চাল কিনেছি সেই টাকা যখন আমরা বিয়োগ করলাম, তখন আর কত টাকা থাকলো? এই যে দেখো, বলা হয়েছে কি যে 85 টাকা ফেরত পেলাম। অর্থাৎ দোকানদারকে আমরা দিলাম 500 টাকা, সে এই চালের দামটা রেখে দিল, চালের দাম কিন্তু ক, তাহলে চালের দাম রেখে দিল, রেখে দেওয়ার পরে সে আমাদের আবার ফেরত দিল কত টাকা, 85 টাকা। তার মানে 500 থেকে এই ক বিয়োগ হয়ে গেলে কত টাকা থেকে যায়? তখন কিন্তু থেকে যায় এই 85 টাকা। তাই না? আমরা এই যে দেখো এখানে লিখে দিলাম সেই 85। ঠিক আছে, তাহলে এই যে বাক্যটি আমরা তৈরি করেছি, এটি কিন্তু আমাদের গাণিতিক বাক্য। তাই না? এখন এটি আমরা খাতায় লিখে তারপরে কিন্তু আমরা এই যে এই কয়ের মান নির্ণয় করব, তাই না? আচ্ছা, তাহলে এই কয়ের মান যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা প্রথমে কিন্তু এই লাইনটিকে উঠিয়ে নিব। ঠিক আছে, দেখো আমরা 1-এর 2 নাম্বার দিয়ে লিখব প্রশ্ন মতে। আমরা প্রথমে লিখব কি, প্রশ্ন মতে। প্রশ্ন মতে, এই প্রশ্ন মত শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে যে প্রশ্নে বলা হয়েছে বা প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এখন আমরা এই যে একটু আগে যে গাণিতিক বাক্যটা তৈরি করেছিলাম, হ্যাঁ, সেটিকে কিন্তু এখানে লিখে দেব। আমরা কি তৈরি করেছিলাম? 500 বিয়োগ ক সমান 85। তাই না? এটিকে কিন্তু আমরা তৈরি করব। ঠিক আছে, প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নে আমাদের বলা হয়েছে 500 বিয়োগ ক সমান 85। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু প্রশ্ন থেকে এটি পাই, এই জন্য আমরা লিখলাম প্রশ্ন মতে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই কয়ের মানটা নির্ণয় করব। এটি কিন্তু খুবই সহজ। দেখো, আমরা যখন এই যে এরকম অজানা সংখ্যাটি বের করব, যে কোনো কিছুর বা অজানা মান বের করব, তখন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে দেখো, আমরা কি করব, এই যেটার মান বের করব সেটিকে কিন্তু আমরা এক পাশে রাখবো এবং বাকিটাকে কিন্তু আমরা অন্য পাশে নিয়ে যাব। অর্থাৎ যেহেতু আমরা কয়ের মান নির্ণয় করবো, এই কটাকে দেখো আমরা কিন্তু এখানে দুটি ভাগে ভাগ করলাম। দেখো, এই যে মাঝখানে সমান চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, সমানের এই পাশে হচ্ছে একটি ভাগ এবং এই পাশে কিন্তু আরেকটি ভাগ। ঠিক আছে, এখন আমরা এই কটাকে, যেহেতু কয়ের মান নির্ণয় করব, এই কটাকে আমরা যে কোনো এক পাশে রাখবো, হ্যাঁ, এবং বাকি সংখ্যাগুলোকে আমরা আলাদা পাশে রেখে দিব। আচ্ছা, তাহলে ককে আমরা কি করব, কটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পাশে যে 85 আছে, এটি কিন্তু একটি সংখ্যা, এটিকে কিন্তু আর এই পাশে রাখা যাবে না, এটিকে আমরা এই পাশে নিয়ে আসবো, শুধু ক থাকবে এক পাশে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি আমরা কটাকে এই পাশে নিয়ে আসি এবং 85কে যদি এই পাশে নিয়ে আসি, দেখো তাহলে কিভাবে সমাধান করব। আচ্ছা, এখানে আরেকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এই সমানটা আমরা মাঝখানে দেখতে পাবো, অর্থাৎ এই অঙ্কের মাঝখানে সমান থাকবে, সেইগুলো সমাধানের সময় আমরা এই শুরুতে কিন্তু একটি বা দিয়ে শুরু করব। কেন? কারণ আমরা যদি এইখানেও সমান দেই, আবার মাঝখানেও যদি সমান দেই, তাহলে তো দুইটা সমান হয়ে যাবে, তাই না? যার কারণে আমরা যখন দেখবো যে মাঝখানে সমান রয়েছে, তখন আমরা এই অঙ্কগুলো বা লিখে শুরু করব। ঠিক আছে, এখন দেখো এখানে 500 রয়েছে, 500টাকে আমরা একই রকমভাবে রেখে দেবো। এবারে রয়েছে কি বিয়োগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন কি করব, কটাকে এই পাশে নিয়ে আসবো এবং এই 85কে আমরা কয়ের জায়গাতে নিয়ে আসবো, তাই না? এই সাইডটা কিন্তু আমরা পরিবর্তন করব। আচ্ছা, তাহলে এই 85 এবার চলে আসবে এই কয়ের জায়গাতে, আমরা লিখবো হচ্ছে 85। এরপরে সমান রয়েছে, সমান দিয়ে ক এবার চলে আসবে এই 85-র জায়গায়, তাই না? তাহলে কটাকে নিয়ে আসবো আমরা এই জায়গাতে। আচ্ছা, তাহলে আমরা এই দুটিকে কি করলাম, শুধুমাত্র সাইড পরিবর্তন করলাম, তাই না? আচ্ছা, এবারে আমরা কি করব, দেখো এখানে বলা হয়েছে কি 500 বিয়োগ 85, তাহলে 500 থেকে 85কে আমরা এবারে বিয়োগ করে দিব। আমরা এখানে লিখব বা 500 থেকে যদি 85কে একটু আলাদা জায়গাতে বিয়োগ করি, দেখো 500 থেকে যদি আমরা 85কে বিয়োগ করি, আচ্ছা, আমরা কি জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? তাহলে উপরে রয়েছে কত, 0। 0 থেকে কি আমরা 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যাটিকে বড় হতে হয় এবং নিচের সংখ্যাটি ছোট হতে হয়, কিন্তু উপরে তো রয়েছে 0, এটি কিন্তু ছোট, তাই না? এটি কিন্তু ছোট, এটি কিন্তু বড় না, এবং এই 5 কিন্তু বড়। তাহলে এই শূন্যটাকে আগে আমাদের 5-এর চাইতে বড় বানাতে হবে। ঠিক আছে, যখন এটাকে বড় বানাতে পারবো, তখন আমরা এইখান থেকে 5কে বিয়োগ করতে পারবো। ঠিক আছে, আর না হলে কিন্তু বিয়োগ করা যাবে না।
এখন এই শূন্যটাকে আমরা কিভাবে করে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র শূন্য, তাহলে এখন ওকে বড় বানানোর জন্য আমরা পাশের ঘরে চলে যাব, ওর কাছে গিয়ে ওর কাছ থেকে এককে ধার করে আমরা এই শূন্যের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম কি ও নিজেও তো শূন্য রয়েছে, অর্থাৎ ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই, কারণ ওর নিজেও তো শূন্য, তাই না? তাহলে এবারে কি করব? এবার আমরা তার পাশের ঘরে যাব। এই যে তার পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে রয়েছে 5। এবার এই 5-এর কাছ থেকে আমরা যেভাবে করে যে ধাপে ধাপে 5-এর কাছে এসেছি, সেইভাবেই ধাপে ধাপে কিন্তু এই শূন্যের কাছে আমাদের যেতে হবে। ঠিক আছে, এখন 5 থেকে আমরা ওর কাছে প্রথমে 1 ধার দিব, এই শূন্যের কাছে 1 ধার দিব, ও কিন্তু এখন ছিল শূন্য। তাহলে যখন এই 5-এর কাছ থেকে 1কে ওর কাছে আমরা ধার করে দিলাম, দেখো 1 এবং 0 মিলে এখন হয়ে গেল কত? 10 হয়ে গেল। আচ্ছা, এবারে কিন্তু অনেক বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এই 10 থেকে ও এবারে কি করলো? ওর কাছে এবারে 1 দিয়ে দিল। আচ্ছা, ও কিন্তু একটু আগে শূন্য ছিল, তাই না? যখন এই 10 থেকে ওর কাছে 1 দিল, তখন 1 পেয়ে ও কিন্তু হয়ে গেল 10। তাহলে অর্থাৎ এটি কিন্তু 10 হয়ে গেল। এবং এই যে যে একটু আগে 10 ছিল, এই 10 থেকে যেহেতু ওর কাছে 1 দিয়ে দিয়েছে, তাই না? সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? 9 হয়ে গেল, তাই না? এবং এই যে যে 5, এই 5 হয়ে গেল কত? 4 হয়ে গেল, কারণ 5-এর কাছ থেকে তো প্রথমে ওর কাছে 1 দিয়েছিল, তাই না? তাহলে ও হয়ে গেল 4, ও হয়ে গেল 9, এবং এই যে যে শূন্য, ও হয়ে গেল কত? 10 হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে এই 10 থেকে কিন্তু আমরা 5কে বিয়োগ করতে পারবো। আমরা কি জানি? 10 থেকে যদি 5 চলে যায়, তাহলে আর কত থাকে? আরও কিন্তু 5 থাকে। আমরা এখানে লিখে দিলাম সেই 5। আচ্ছা, এবারে এখানে কিন্তু আর শূন্য আমরা দেখবো না, আমরা কিন্তু এখানে মনে মনে 9 ধরবো। তাহলে এইগুলো কিন্তু তোমরা লিখবে না, তোমরা মনে মনে ধরবে, হ্যাঁ? আচ্ছা, 9 থেকে যদি 8 চলে যায়, তাহলে কত থাকে? আমরা জানি 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আরও 1, আমরা লিখে দিলাম 1। এবার 4 থেকে নিচে যেহেতু কিছু নেই, 4 থেকে 0 চলে গেলে কিন্তু 4ই থেকে যায়, আমরা লিখে দিলাম 4। তাহলে এখানে মোট উত্তর হয়ে গেল কত? 415। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? মানে এই বিয়োগফল কিন্তু 415। আমরা লিখব 415 সমান কত? ক। আচ্ছা, 415 সমান ক। তাহলে 415 সমান ক, বা ক সমান 415, আমরা যেভাবেই বলি না কেন একই কিন্তু বিষয়। তাহলে এখন আমরা কি করব? শুধুমাত্র কটাকে এই পাশে ঘুরিয়ে আনবো এবং 415টাকে এই পাশে নিয়ে আসবো। আমরা লিখবো সুতরাং ক সমান 415। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো ক সমান 415। আমাদের কিন্তু এই কয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে, মানে অজানা মানগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে কয়ের মান হচ্ছে 415। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা এবারে যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে বলা হয়েছে খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে খ সংখ্যক কলম, অর্থাৎ যে কয়টি কলম ভাগ করে দেওয়া হলো সেটিকে কিন্তু খ হিসাবে ধরা হয়েছে। তাই না? আমরা এখানে 100টা কলম হোক, 50টা কলম হোক, 20টা কলম হোক, যে কয়টা হোক, হ্যাঁ, যে কয়টা কলম আমরা ভাগ করে দিয়েছি, হ্যাঁ, সেটিকে কিন্তু খ হিসাবে ধরা হয়েছে। খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো, তাই না? তাহলে কি বলা হয়েছে? দেখো, যেহেতু আমরা এটিকে তাহলে গাণিতিক বাক্যের মধ্যে মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি? প্রথমে বলা হয়েছে খ সংখ্যক কলম কিন্তু 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা খকে ভাগ করবো কত দ্বারা? 12 দ্বারা। দেখো, আমরা প্রথমে লিখবো হচ্ছে খ, তারপরে একটি ভাগ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে কত? 12, তাই না? খ সংখ্যক কলম ভাগ করা হয়েছে কয়জনের মধ্যে? 12 জনের মধ্যে। 3টি করে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ এক একজনে কয়টি করে পেলো? 3টি করে। কিন্তু এই যে বলা হয়েছে 3টি করে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ যখন আমরা খ সংখ্যক কলম 12 জনের মাঝে ভাগ করে দিলাম, তখন এক একজনে কয়টি করে পেলো? 3টি করে। তাহলে আমরা এখানে একটি সমান দিয়ে কি লিখবো? 3। তাহলে অর্থাৎ খ সংখ্যক কলম যখন 12 জনের মাঝে ভাগ করে দিলাম, তখন কিন্তু এক একজনে 3টি করে কলম পেল। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের গাণিতিক বাক্য। এবার এটিকে লিখে আমরা কি করব? এই যে যে খ, তাই না? খ কিন্তু অজানা মান, এই খ এর মানটা আমরা এবারে বের করব। ঠিক আছে, ঠিক আগের অঙ্কের মতোই খুবই সহজ। কিন্তু দেখো বন্ধুরা, আমরা 1-এর 3 নম্বর দিয়ে লিখবো প্রশ্ন মতে, তাই না? আমরা কি লিখবো? সেই প্রশ্ন মতে, আগে যেরকম লিখেছিলাম প্রশ্ন মতে, এরপর একটি কমা দিয়ে প্রশ্ন মতে অর্থ কি? অর্থাৎ প্রশ্নে আমাদেরকে যা বলা হয়েছে। এখন প্রশ্ন মতে লিখে আমরা যে গাণিতিক বাক্যটি একটু আগে তৈরি করেছি সেটিকে কিন্তু লিখবো। আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম খ ভাগ হচ্ছে কত? খ সংখ্যক কলম যেহেতু 12 জনের মাঝে ভাগ করা হয়েছে, তাহলে আমরা খকে ভাগ করবো হচ্ছে 12 দ্বারা। এবং যখন 12 জনের মাঝে ভাগ করেছি, তখন এক একজনে কয়টি পেয়েছিল? 3টি করে। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম 3। এবারে কি করবো? এই ক্ষয়ের মান আমরা নির্ণয় করবো, তাই না? আচ্ছা, এখন দেখো
আমরা আগের অঙ্কে 2 নম্বর অঙ্কে যে সমাধানটি করেছি দেখো, সেটিকে সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম এই জায়গাতে মাঝে কিন্তু ক ছিল, ওই সময় কিন্তু ক ছিল, এখন হয়েছে খ, তাহলে ওই কটা কিন্তু এই মাঝে ছিল, তাই না? এখন এই সমস্ত অঙ্কগুলো সমাধানের সময় আমাদের একটি বিষয় বা একটি নিয়ম মনে রাখতে হবে, তাহলে আমরা এই অঙ্কগুলো খুবই সহজেই সমাধান করতে পারবো। সেটি হচ্ছে, আমরা কি জানি, যোগ করলে কিন্তু বাড়ে এবং গুণ করলে বাড়ে, তাই না? এবং বিয়োগ করলে কমে এবং ভাগ করলে কিন্তু কমে, তাই না? আচ্ছা, তাহলে এই বিয়োগ এবং ভাগ এই দুইটি ক্ষেত্রে যেহেতু কমে, এই দুইটি ক্ষেত্রে আমাদের একটি নিয়ম শুধুমাত্র খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যখন এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে বিয়োগ থাকবে এবং ভাগ থাকবে, যেমন এখানে রয়েছে কি ভাগ রয়েছে, আগের অঙ্কটাই কি ছিল, আগের অঙ্কটাই কিন্তু বিয়োগ ছিল, তাই না? আচ্ছা, আগের অঙ্কটাই কি ছিল আমাদের, 500 বিয়োগ হচ্ছে ক সমান 85, এটা কিন্তু ছিল, তাই না? তাহলে এখানে কিন্তু ছিল বিয়োগ এবং এখানে রয়েছে ভাগ। তাহলে যখন বিয়োগ এবং ভাগ থাকবে তখন আমরা দেখব এই যে যে অজানা মান, ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, এখানে যাই থাকুক, এটার জন্য আমাদের কিন্তু কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, এখানে যা থাকুক, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে যে অজানা মান, এই অজানা মানটি এই মাঝখানে আছে কিনা দেখো, এখানে কিন্তু একটি দুইটি তিনটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটি দুইটি তিনটি, এই তিনটি সংখ্যার ভিতরে যদি মাঝখানে থাকে, ঠিক আছে, শুধুমাত্র ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, যদি মাঝখানে থাকে, যেমন দেখো এই যে কিন্তু ভাগ, এটা কিন্তু বিয়োগ, কিন্তু এইখানে এই অজানা মানটি কিন্তু শুরুতে রয়েছে, মাঝখানে নেই, কিন্তু এই যে যে অজানা মান এটি কিন্তু মাঝখানে রয়েছে, যেহেতু এটি মাঝখানে রয়েছে, তাই না? ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে মাঝখানে যদি অজানা মান থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু এইটাকে উল্টো পাশে নিয়ে আসবো, ঠিক আছে, এই অজানা মানটাকে উল্টো পাশে নিয়ে আসবো এবং এই সংখ্যাটাকে এই এই অজানা মানের জায়গাতে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, শুধুমাত্র সাইড পরিবর্তন করব, আর কোনো কাজ আমাদের নেই, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এই খটা যদি এই জায়গাতে থাকতো, হ্যাঁ, এবং এই 12 যদি এই জায়গাতে থাকতো, যদি খ এই মাঝখানে থাকতো, তাহলে কি এইটা যেহেতু ভাগ অঙ্ক, যদি ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে খ বা অজানা মান যদি মাঝখানে থাকে, তাহলে আমরা কি শিখেছি, আমরা এই খটাকে শুধুমাত্র এই পাশে নিয়ে আসতাম, তিনটাকে এই খয়ের জায়গাতে নিয়ে আসতাম, আর কোনো কাজ নেই, ঠিক আছে। কিন্তু যদি যদি এই খটা যদি শুরুতে থাকে, খ যদি শুরুতে থাকে কিংবা যদি এই শেষে থাকে, তাহলে কিন্তু আমাদের এই নিয়মটা একটু আলাদা, ঠিক আছে। তাহলে নিয়মটা কীরকম, তাহলে নিয়মটা হচ্ছে, দেখো, তাহলে নিয়মটা হচ্ছে, আমরা এবারে যে কাজটি করবো, এই খটাকে আমরা এই পাশে রেখে দেবো, কোন পাশে রাখবো, এই পাশে, যে পাশে আছে সমানের এই পাশে আছে, বা পাশে আছে, এই পাশে রেখে দেবো, ঠিক আছে। আমরা লিখবো হচ্ছে বা, এই খ লিখে দেবো, খ লিখে আমরা যে কাজটি করব, হ্যাঁ, আমরা কিন্তু এই 12টাকে উল্টো পাশে নিয়ে যাব, 12টাকে কী করবো, উল্টো পাশে নিয়ে যাব, এবং এই 12টা যখন উল্টো পাশে চলে যাবে, হ্যাঁ, তখন এইখানে যদি ভাগ থাকে তাহলে ও হয়ে যাবে গুণ, যদি গুণ থাকে তাহলে হয়ে যাবে ভাগ, যদি যোগ থাকে হয়ে যাবে বিয়োগ, যদি বিয়োগ থাকে হয়ে যাবে যোগ, মানে উল্টো হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো খটাকে আমরা এখানে রেখে দিলাম, হ্যাঁ। এখন আমরা কি করব, যেহেতু খ শুরুতে রয়েছে, তার মানে এই ভাগ যেহেতু এখানে আছে, তার মানে এই 12টা ওই পাশে গিয়ে হয়ে যাবে কি, উল্টো হয়ে যাবে, ভাগ আছে তার মানে হয়ে যাবে গুণ, ঠিক আছে, অর্থাৎ 12-র সঙ্গে 3কে আমরা গুণ করে দেবো। তাহলে আমরা কি করবো, এই খ লিখেছি, এবার এই সমানটাকে এই জায়গাতে লিখে দেবো, সমান, এখন এখানে রয়েছে কত, 3, সমানের পরে যা রয়েছে একটিকে একই রকমভাবে রেখে দিলাম 3, এবার এই 12টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাই না? তাহলে এই 12 যখন এই পাশে চলে আসবে, তখন আগে ছিল কি, ও ভাগ, যখন উল্টো পাশে আসবে তখন ওর এর চিহ্নটাও কিন্তু উল্টো হয়ে যাবে, ভাগ হয়ে যাবে গুণ, তাহলে আমরা লিখবো গুণ কত, 12, ঠিক আছে। এই যে এতটুকু হচ্ছে আমাদের কাজ। এবার আমরা কি লিখবো, সুতরাং খ সমান, আমরা এই লাইনে কেন সুতরাং লিখলাম, কারণ আমরা সবসময় মনে রাখবো যে লাইনে আমাদের এই ক্ষয়ের মান বের হবে, মানে অজানা মানটি বের হবে, সেই লাইনেই কিন্তু আমরা এই সুতরাংটা দিব। আমাদের যেহেতু এই লাইনেই, এই দেখো এতটুকুর কাজ করলে কিন্তু এই অজানা মানটা বের হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য আমরা এখানে দিয়েছি সুতরাং। এবার এখানে আমাদের বলা হয়েছে 3 গুণ 12, 12 এবং 3কে একটু আলাদা জায়গাতে গুণ করো, দেখো 12 এবং 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 3 একে 3, অর্থাৎ আমরা পাচ্ছি 36, 3 12 36, তাহলে এখানে আমরা লিখে দিলাম 36, তার মানে কি ক্ষয়ের মান পাচ্ছি আমরা 36, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে কি লিখবো, খ সমান 36, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এরকম থাকতো, যেমন দেখো এই খটা যদি এবার মাঝখানে থাকতো, দেখো এই ক্ষয়ের জায়গায় কত পেয়েছি আমরা, 36, যদি এরকম হতো 36, হ্যাঁ, ভাগ কত, 12, এই 12-র জায়গাতে ধরো আমরা খ লিখলাম, খ সমান হচ্ছে
3। তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করতাম? তাহলে কি আমরা এই যে এরকম এই এই সংখ্যাটাকে যখন উল্টো পাশে পাঠাতাম তখন কি এই ভাগটা গুণ হয়ে যেত? না, এখন কিন্তু গুণ হবে না। কেন? কারণ আমরা কি জানি? আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে যদি অজানা মানটা মাঝখানে থাকে, এই দেখো এখানে কিন্তু মাঝখানে রয়েছে, তাই না? মাঝখানে যদি থাকে তাহলে অঙ্ক কিন্তু আমাদের একদম সহজ। আমরা কি করবো? এই খটাকে শুধুমাত্র এই জায়গাতে নিয়ে আসবো এবং এই সংখ্যাটাকে আমরা ক্ষয়ের জায়গাতে নিয়ে আসবো। যেমন দেখো আমরা একটু বা দিলাম, এবারে কি করবো? 36 একই রকমভাবে আছে, এইভাবে রেখে দিব। এরপরে ভাগ আছে, ভাগটা একই রকমভাবে থেকে যাবে। হ্যাঁ, এবার খটাকে শুধু এই পাশে নিয়ে আসবো এবং 3টাকে কিন্তু ক্ষয়ের জায়গায় নিয়ে আসবো। এই 3টা চলে আসবে এবারে ক্ষয়ের জায়গায়, এই জায়গায় লিখে দেবো 3। এরপর সমান রয়েছে সমান, খটাকে কিন্তু আমরা এবার এই শেষে নিয়ে আসবো, তাই না? এখন দেখো আমরা আরও একটি বা দিব। এবারে 36কে যদি 3 দ্বারা ভাগ করে কত হয়? আমরা জানি 12 পাবো। ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 12, ঠিক আছে? সমান কত? সমান আমরা পাচ্ছি হচ্ছে খ। তাহলে 12 সমান খ বা খ সমান 12 যাই আমরা কিন্তু একই বুঝি এই দুটি দ্বারা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার লিখবো কি? সুতরাং খ সমান 12, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে যদি খ মাঝখানে থাকে, যেমন মাঝখানে আছে, মাঝখানে থাকলে কিন্তু আমরা কি করব? শুধুমাত্র খটাকে উল্টো পাশে নিয়ে আসবো, এই সংখ্যাটাকে ক্ষয়ের জায়গাতে নিয়ে আসবো এবং এই চিহ্ন কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? যদি মাঝখানে থাকে। আর যদি সামনে থাকে, এই যেমন খ যেমন এখানে সামনে রয়েছে, আবার যদি এইখানে থাকতো, হ্যাঁ শেষে থাকতো, তাহলে কিন্তু আমরা কি করতাম? এই 12টাকে উল্টো পাশে নিয়ে আসলে এই চিহ্নটা কিন্তু উল্টো হয়ে যাবে, ঠিক আছে? ভাগ হয়ে যাবে গুণ, যোগ হয়ে যাবে বিয়োগ, ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এইবারে তোমরা আরো ভালো করে বিষয়টা বুঝতে পারবে। এখানে বলা হয়েছে গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। তাহলে এই গ এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যেন বাক্যটি সত্য হয়। তাহলে এই যে এখানে প্রত্যেকটি জায়গাতে আমরা এক একটি করে গ দেখতে পাচ্ছি, দেখো। হ্যাঁ, এই গ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক এর মান নির্ণয় করা যা, ক্ষয়ের মান, গয়ের মান একই কিন্তু বিষয়। এখানে ক থাকলে তোমরা ধরো ভাগ করতে পারলে বা নির্ণয় করতে পারলে, আবার গ দেখে ভয় পেয়ে গেলে, এরকম কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই, ঠিক আছে? এখানে যাই থাকুক, এখানে গয়ের মান নির্ণয় করলে যে উত্তর হবে, এখানে যদি ক থাকতো তাহলেও কিন্তু সেই একই উত্তরই হবে, তাই না? এখানে যা থাকুক, ক খ গ ঘ উম যা থাকুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা শুধু নিয়ম মেনে সমাধান করে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কটি যদি আমরা একটু প্রথমেই সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর 1 নম্বরে বলা হয়েছে গ যোগ 12 সমান 19। তাহলে এটিকে যদি একটু সমাধান করি, তাহলে দেখো এখানে কিন্তু যোগ রয়েছে। যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, এটি সব একই রকম নিয়ম, ঠিক আছে? আমরা কি করব? প্রথমে একটি বা দিব। এরপর যেহেতু গ এর মান নির্ণয় করব, আমরা কি করব? গটাকে, এই যে দেখো সমানের এই পাশটা হচ্ছে একটি ভাগ, এই পাশটা কিন্তু আরেকটি ভাগ। তাহলে সমানের এই গটাকে কিন্তু সমানের আগে রাখবো, তাহলে এবং এই যে 12টাকে কিন্তু আমরা উল্টো পাশে পাঠিয়ে দিব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই গটাকে শুরুতে লিখলাম, এরপর এই সমানটাকে দিব, তাই না? সমানটাকে দিলাম, এরপর সমানের পরে রয়েছে কত? 19, তাই না? এই যে আমরা লিখে দিলাম 19। এখন এই 12টাকে যেহেতু উল্টো পাশে পাঠাবো, মানে এই পাশে পাঠাবো, এখন আমরা কি জানি? যেহেতু 12-র আগে রয়েছে যোগ, তার মানে এই পাশে এসে 12 হয়ে যাবে কি? উল্টো হয়ে যাবে। যোগ থাকলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো বিয়োগ 12, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে দেখো আমরা কিন্তু এই বিয়োগের কাজটুকু করলে গয়ের মান পেয়ে যাব। এই জন্য আমরা এখানে লিখবো একটি সুতরাং। সুতরাং গ সমান, এখন 19 থেকে 12কে যদি বিয়োগ করি, দেখো আমরা কি জানি? শেষের অঙ্ক থেকে শেষের অঙ্ককে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে 2। আমরা কি জানি? 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 7, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 7। আচ্ছা, এবারে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আর কিছু থাকে? আমরা জানি 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে কিন্তু শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। তাহলে গয়ের মান আমরা পাচ্ছি কত? 7 পাচ্ছি, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? গ সমান 7। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 48 বিয়োগ গ সমান 33। আচ্ছা, এটি কিন্তু সেই বিয়োগ। দেখো আমাদের বিয়োগের সময় এবং ভাগের সময় শুধু লক্ষ্য রাখতে হবে যে অজানা মানটি মাঝখানে আছে কিনা। এই দেখো এখানে কিন্তু মাঝখানে আছে, এই যে গ কিন্তু মাঝখানে আছে। তাহলে মাঝখানে থাকলে কি করতে হয়? মাঝখানে থাকলে কিন্তু এই যে এই চিহ্নটা পরিবর্তন হয় না। তাহলে কি করতে হয়? মাঝখানে থাকলে ওরে আমরা এই পাশে পাঠাই দিব, তাহলে গটাকে আমরা উল্টো সাইডে পাঠাই দিব এবং এই যে 33টাকে আমরা গয়ের কাছে রেখে দিব, তাই না? গয়ের জায়গাতে বসাবো। তাহলে আমরা কি লিখবো? বা
48 আছে, লিখে দিলাম 48, বিয়োগ আছে, বিয়োগটা কিন্তু আর চেঞ্জ হবে না, একই রকম থাকবে, তাই না? কারণ এই গ কিন্তু মাঝখানে রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এবারে 33 চলে আসবে কিন্তু গয়ের জায়গায়, আমরা এখানে লিখে দেবো 33। এরপর সমান রয়েছে, এই সমানটাকে লিখলাম, এরপরে গটাকে কিন্তু সমানের উল্টো পাশে আমরা পাঠিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবারে দেখো আমরা আরও একটি বা লিখবো। হ্যাঁ, এখন দেখো 48 থেকে যদি আমরা 33কে বিয়োগ করে দিই, আমরা কি জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 3, 8 থেকে 3 চলে গেলে কত থাকে? আমরা জানি 8 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 5। আমরা এই শেষে লিখে দিলাম 5। এবারে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে বিয়োগ করো, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 3, 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 1, আমরা আগে লিখে দিলাম 1। এরপর সমান গ রয়েছে, লিখে দিলাম সমান গ। তাহলে 15 সমান গ বা গ সমান 15, একই তো বিষয়। এখন আমরা কি করব, একটু ঘুরিয়ে লিখবো, আমরা লিখবো সুতরাং গ সমান 15। ঠিক আছে, গ সমান 15। ঠিক আছে, যেহেতু গ এর মান আমরা বের করবো, এই জন্য গটাকে আমরা আগে এনে তারপরে লিখলাম। আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে লিখবো গ সমান 15। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এর পরের দুটি অঙ্ক লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে 8 গুণ ক সমান 32। তাহলে এখানে রয়েছে কি গুণ। গুণ অঙ্কের ক্ষেত্রে তো আমাদের নর্মাল যে নিয়ম, সেই নিয়মে সমাধান করতে হবে, তাই না? গুণটা হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, একটি বা দিব। এই দেখো এখানেও কিন্তু গ মাঝখানে রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা আগের মতো করে কেন সমাধান করবো না, কারণ এটি কিন্তু গুণ। গুণের ক্ষেত্রে মাঝখানে থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, গটাকে এই পাশে রেখে আমরা কি করব, এই 8টাকে কিন্তু উল্টো পাশে পাঠিয়ে দেবো, তাই না? তাহলে এই গটাকে আমরা এখানে রাখলাম গ, এরপর সমান রয়েছে সমান, সমানের পরে রয়েছে 32, 32টাকে একই রকমভাবে রাখলাম। এবারে যে 8 রয়েছে, 8টাকে যদি আমরা উল্টো পাশে পাঠাই, দেখো এখানে 8-এর পরে রয়েছে কি গুণ, 8 কিন্তু গুণ আকারে রয়েছে, তাহলে এই পাশে এসে হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, তার মানে ভাগ হয়ে যাবে 8। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা আরও একটি বা দিলাম। এবারে গ রয়েছে, আচ্ছা বা হবে না, এখানে কিন্তু আমাদের কী হবে, আমাদের কিন্তু সুতরাং হবে। কেন? কারণ এখানে ভাগটুকু করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, এই জন্য আমরা লিখলাম সুতরাং গ সমান। এখন 32কে যদি 8 দিয়ে আমরা ভাগ করি, তাহলে কত হয়, আমরা 8-এর ঘরের নামটা পড়ি, দেখো 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, কত পাই 4 8 32, অর্থাৎ 32কে 8 দিয়ে ভাগ করলে হয় 4, তাই না? 4 8 32, আমরা ভাগফল পাই কিন্তু 4। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে গ সমান কত 4। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু গ মাঝখানে ছিল, আবার এই জায়গাতেও কিন্তু গ মাঝখানে রয়েছে, কিন্তু ব্যবধান হচ্ছে কি, এখানে হচ্ছে গুণ, এখানে হচ্ছে ভাগ। আমরা কি জানি বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে, হ্যাঁ, এই দুটি ক্ষেত্রে যদি গটা মাঝখানে থাকে, তাই না, তাহলে কিন্তু আমাদের কি করতে হয়, এই গটাকে উল্টো পাশে পাঠিয়ে দিতে হয়। আচ্ছা, তাহলে এবারে কিন্তু আমরা এই 81 যেমন এখানে ভাগ আছে, ওই পাশে গিয়ে কিন্তু গুণ হয়ে যাবে না, তাই না? এবারে কিন্তু আর এই ভাগটা চেঞ্জ হবে না, মানে পাল্টাবে না। কেন? কারণ এটি কিন্তু ভাগের ক্ষেত্রে গ মাঝখানে থাকলে আর পাল্টায় না, তাই না? তাহলে আমরা এবারে কি লিখবো, বা এখন আমরা এই 81 যেভাবে আছে সেইভাবে রেখে দিব, ভাগটাকেও একই রকমভাবে রেখে দেবো। এবারে গটাকে আমরা উল্টো পাশে পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে গ যদি উল্টো পাশে চলে যায়, এই গয়ের জায়গাতে চলে আসবে কি 9 চলে আসবে, তাহলে এখানে আমরা লিখবো 9। এরপরে সমান রয়েছে সমান দিব, এবারে গটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে আরও একটি বা দিলাম। এখন 81কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়, আমরা যদি 9-এর ঘরের নামটা পড়ি তাহলে কিন্তু পেয়ে যাবো, তাই না? দেখো 9-এর ঘরের নামটা যদি পড়ি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। আমরা কি জানি 9 নং 81, অর্থাৎ 81কে 9 দ্বারা ভাগ করলে কত হয়, 9 হয়, তাই না? 9, হ্যাঁ, আমরা ভাগ করে পাচ্ছি 9 সমান গ। আচ্ছা, এখন গটা যেহেতু এই পাশে আছে, গটাকে আমরা এই যে দেখো 9 সমান গ এবং গ সমান 9, একই তো বিষয়। গ যেহেতু এই পাশে আছে, ওকে আমরা এবারে কি করবো, সামনে নিয়ে আসবো। আমরা লিখবো সুতরাং গ সমান 9। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে কি গ সমান 9। ঠিক আছে। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।